রেজাল্ট কবে হবে? সাধারণত আমরা ইন্টারমিডিয়েট পড়ানো শুরু করি, এসএসসি পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে, মার্চ মাসের ফার্স্ট উইকে হয়তো তোমার প্র্যাকটিক্যালও শেষ হয়ে যেত। তো আমরা এপ্রিলের 1 তারিখ থেকে সাধারণত শুরু করি। মে বা জুনে রেজাল্ট হয়, মেতে রেজাল্ট হয়, জুলাইতে তোমরা কলেজে ভর্তি হও। তো আমরা এপ্রিল, মে, জুন এই 3 মাসে কিন্তু আমরা অন্তত 2টো অধ্যায় শেষ করি। এখানে পরীক্ষা শুরুর পরই কিন্তু আমরা শুরু করি, এর একটা কারণ আছে। ইন্টারমিডিয়েটে কিন্তু টাইমটা কম। আজকে আমি তোমাদের কিন্তু শুধু ধারণা দেব ইন্টারমিডিয়েটে পড়ার যে সিস্টেম, যে সময় আমরা পাই, সেই সময়ে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা কিভাবে আমরা শেষ করব। শেষ করা মানে কি? বুঝে শিখে শেষ করা, বাদ দিয়ে শেষ করা না। কারণ এই ইন্টারমিডিয়েট লেভেলের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার পরবর্তী শিক্ষা জীবন। অর্থাৎ তুমি উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে এই সিঁড়িটা কিন্তু ইন্টারমিডিয়েট। অর্থাৎ তুমি মাধ্যমিক লেভেলে যে বেসিক অর্জন করেছো, সেই বেসিকটাকে ডেভেলপ করার জন্য কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল। এই ইন্টারমিডিয়েট লেভেলে তুমি যদি সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবে। এই পিছিয়ে গেলে এই ঘাটতিটা কিন্তু তুমি আর পূরণ করতে পারবে না। সেই সুযোগ বা সময় কিন্তু তুমি কোনোটাই পাবে না। ইন্টারমিডিয়েটের শিক্ষাবর্ষ 2 বছর হলেও আমরা কিন্তু বেসিক্যালি পড়ার সময় পাই 15 থেকে 16 মাস সর্বোচ্চ। এর বেশি সময় কিন্তু আমরা কখনোই পাই না। কারণ মনে করো তুমি জুলাইতে ভর্তি হলে, এই জুলাইতে ভর্তি হলে তুমি এবার তো আর পারছো না, যেহেতু জুলাই অলরেডি চলে। তো তোমার জুলাইয়ের পরে ওই বছরের নভেম্বর, পরের বছরের নভেম্বরেই কিন্তু তোমার টেস্ট পরীক্ষা হয়। সারা দেশে একই সাথে সব বোর্ডে কিন্তু নভেম্বরে টেস্ট পরীক্ষা হয়। তাহলে তুমি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4 মাস আর ওই 1 বছর 12 মাস, তুমি কিন্তু 16 মাস টাইম পাও। নভেম্বরে টেস্ট পরীক্ষা হওয়ার পর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাস পরেই কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা হয়। তাহলে বেসিক্যালি তুমি পড়ার সময় পাচ্ছ 16 মাস। এই 16 মাসে হিউজ পরিমাণে একটা লেন্দি কোর্স কিন্তু ইন্টারমিডিয়েটে। এই লেন্দি কোর্স যেটাকে বাদ রেখে কিন্তু পড়ার কোনো সুযোগ নেই। তুমি যদি এসএসসিতে যে পড়াশুনো করেছো ওই কোর্সের সাথে ইন্টারমিডিয়েটের কোর্সের তুলনা করো, তাহলে আমি বলবো প্রায় 10 গুণ বেশি বড় সিলেবাস। হাসান স্যার তোমাদেরকে কিন্তু বারবার বলতেন একটা কথা, যে এসএসসি যদি কি হয়, পুকুর হয়, তাহলে ইন্টারমিডিয়েট হলো মহাসমুদ্র। এই মহাসমুদ্রে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি এসএসসি লেভেলে বেসিক জ্ঞানটা অর্জন করো, বিশেষ করে আমি ধরে নিই যারাই হাসান স্যারের কাছে পড়েন, মানে যারাই হাসান স্যারের কাছে পড়ে সেই সকল স্টুডেন্টের বেসিকে কিন্তু কোনো ঘাটতি থাকে না। স্যার কিন্তু চেষ্টা করেন এসএসসি টু ইন্টারমিডিয়েট লেভেলটাকেও টাচ করিয়ে দিতে, আমি যতদূর জানি। এখন এই ইন্টারমিডিয়েট লেভেল তোমাকে পদার্পণ করলে অনেকে কিন্তু এখান থেকে ঝরে যায়, হারিয়ে যায়। এর কারণ হলো সে মনে করে যে এসএসসিতে আমি যেভাবে করেছি ওইভাবেই মনে হয় পারবো। তোমরা আসলে, আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি সেটা হলো, আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াচ্ছি 21 বছর, অর্থাৎ এই 22 বছরে কিন্তু তোমরা পদার্পণ করলে, তোমরা কিন্তু 22তম ব্যাচ ইন্টারমিডিয়েটে। তো দেখা যায় যে এসএসসি লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে এসে স্টুডেন্টরা তাল মিলাতে পারে না। সেটা হলো এসএসসিতে দেখা যাচ্ছে গোল্ডেন জিপিএ 5 এবং সিম্পল জিপিএ মিলে যশোর শহরে দেখা যায় যে 1500 ছাত্রছাত্রী A+ পেয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয় বিভিন্ন কলেজে। অনেকগুলো কলেজ আছে, MM কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, শাইন কলেজ, আব্দুর রাজ্জাক,
দাউদ পাবলিক, বোর্ড কলেজ এবং মহিলা কলেজ, সাথে আরেকটি কলেজ আছে যশোর সরকারি সিটি কলেজ এবং শুধু সরকারি সিটি কলেজ। তাহলে এই এতগুলো কলেজে ছাত্রছাত্রী ভর্তি হয়। মোটামুটি একটা অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে 1500 A+ ইন্টারমিডিয়েটে পাওয়া ছাত্রছাত্রী ভর্তি হলো, এসএসসিতে যারা A+ পেয়েছিল। কিন্তু যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয় তখন দেখা যাচ্ছে 3 ভাগের 1 ভাগ কিন্তু আর A+ পায় না। এই 500 থেকে 600 স্টুডেন্ট A+ পায়। তাহলে কিন্তু 3 ভাগের 2 ভাগ ছাত্রছাত্রী হারায় যায়। তার মানে A+ থেকে তার রেজাল্টটা কিন্তু ডিমোশন হয়ে যায়, প্রমোশন তো হয়ই না। তার একটাই কারণ হচ্ছে সময়ের ব্যবহার, সঠিক ব্যবহার এবং ঠিক নিয়ম মাফিক পড়া। অর্থাৎ এসএসসিতে অনেকেই 9-এ পড়ে না, 10-এ গিয়ে পড়ে। এমনও দেখা গেছে যে অনেককে টেস্ট পরীক্ষার পরে অনেক সিনসিয়ার হয়ে পড়ে তাও A+ পায়। তো সে মনে করে যে ইন্টারমিডিয়েটও মনে হয় এরকম হবে, কিন্তু এরকম কোনো সুযোগ নেই, কখনো এটা কিন্তু সম্ভব না। তাই তোমাকে প্রথম থেকেই কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে এবং সঠিকভাবে তোমার ইন্টারমিডিয়েটের সিলেবাসটা তোমাকে শেষ করতে হবে। স্যারেদের কথা শুনতে হবে, এমন নয় যে এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, স্যার যা বলেছে বলুক, ও আমি স্টেজে মেরে দেবো, এটা কিন্তু হবে না। এখন আসো উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমাদের যে সিলেবাস, সেটা একটু আমি তোমাদেরকে প্রাথমিক ধারণা দিই। সেটা হলো, আমি একটু বোর্ডে যাই। আমার কথা কি বুঝতে কোনো সমস্যা আছে? তোমরা এই গ্রুপে তো জয়েন করেছো প্রায় 140-এর উপরে, কিন্তু দেখো এখন লাইভে আছে 34। তার মানে অনেকেই হয়তো অনীহা বা অনাগ্রহ প্রকাশ করতে পারে। স্যার তো ক্লিয়ারলি বলেই দিয়েছেন তোমাদেরকে গ্রুপে, স্যার লাইভে এসে স্যার আমাদেরকে অনুরোধ করেছে যে তোমাদের যেহেতু সময়টা পাস হচ্ছে, অন্তত বেসিক জিনিসগুলো ইন্টারমিডিয়েটে পড়ার একটা উদ্বুদ্ধকরণ সেটা করা যায় কিনা। অনেক ছাত্রছাত্রী নিজের থেকে হয়তো পড়া শুরু করেছে, আমাকে অনেকে ফোনও দিয়েছে যে স্যার আমাদের পড়াবেন কিনা। তাই আমি বললাম তোমাদের যেহেতু কোনো ডিক্লারেশন হয়নি তাহলে এখন শুরু করব না, যদি এই মাসে ডিক্লারেশন হয় তাহলে আগামী মাস থেকে শুরু করব। তো স্যার বললেন যে স্যার যতদিন ডিক্লারেশন না হয় ততদিন একটু শুরু করেন আর কি। আমার কথা বুঝতে বা শুনতে কি কোনো সমস্যা আছে? আমার কথা বুঝতে ভাষাগত সমস্যা হয় অনেকেরই, কিন্তু তো আমি যেহেতু যশোরের সমস্যার কথা না, বাইরের ডিস্ট্রিক্টের হলে একটু সমস্যা হয় কারো কারো। আমি কিন্তু মাঝে মাঝে একটু বাংলা কথা বলি, সেটা হলো যে পুঁথিগত কথার বাইরে আর কি। যাই হোক, উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে রসায়ন, এই রসায়ন তোমার মাধ্যমিক শ্রেণীর রসায়নের সাথে কিন্তু মিল রেখেই সিলেবাসটা করা। 2013 সালে এই সিলেবাসটি প্রচলিত হয়, অর্থাৎ 13 সাল থেকে আমরা এখন চলমান যে সিলেবাস, উচ্চ মাধ্যমিক রসায়ন 2টো পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে অধ্যায়ের সংখ্যা কিন্তু কম। প্রথম পত্রে 5টি অধ্যায়, দ্বিতীয় পত্রেও কিন্তু 5টি অধ্যায়। তো অধ্যায়ের সংখ্যা শুনে অনেকেই খুব রিল্যাক্স বোধ করে, বাহ 5টা অধ্যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এর আগে যে সিলেবাসটা ছিল, অর্থাৎ 13 সালের আগে, 1999 থেকে 2012 পর্যন্ত একটা সিলেবাস ছিল। তারপরে 2013 থেকে তোমাদের এই চলমান সিলেবাস। তো 1999 সালে যে সিলেবাসটি প্রণয়ন হয়, সেই সিলেবাসের বিষয়বস্তু
আর তোমাদের সিলেবাসের বিষয়বস্তু কিন্তু এক, বরঞ্চ তোমাদের সিলেবাসে তোমরা যেটা এখন পড়বে এই সিলেবাসে আরো 3টে অধ্যায় নতুন করে অ্যাড করা হয় 13 সালে। তাহলে সিলেবাস কিন্তু কমলো না। আন্তর্জাতিক সামঞ্জস্য রাখার জন্য বিভিন্ন দেশের সিলেবাসের সাথে কম্পেয়ার করে 13 সালে এসে আমাদের নতুন যে সিলেবাসটি দেওয়া হয়, বিষয়বস্তু কমানো হয় না, বরঞ্চ আরো বাড়ানো হয়, কিন্তু অধ্যায় কমানো হয়। আগের সিলেবাসে অধ্যায় ছিল প্রথম পত্রে 17টা আর দ্বিতীয় পত্রে 12টা, তাহলে 17, 12, 29টা অধ্যায়। এখনকার সেই সিলেবাসে কিন্তু অধ্যায় 10টি, তো 29 জায়গায় অধ্যায় 10টি, তো বিষয়বস্তু কিন্তু আগের সিলেবাসে যা ছিল এখনকার সিলেবাসে আরো বেশি আছে, কারণ নতুন 3টে অধ্যায় অ্যাড করেছে। তাহলে অধ্যায় কমলো, সিলেবাস বাড়লো। কিভাবে? তার মানে একটি অধ্যায়ের ভিতরে আগের সিলেবাসের দেখা যাচ্ছে 8টি অধ্যায়, কোথাও 6টি অধ্যায়, কোথাও 4টে অধ্যায় মিলে একটা অধ্যায় কিন্তু এখানে দাঁড় করিয়েছে, সে কারণে অধ্যায় সংখ্যা কমে গেছে। তো আমাদের প্রথম পত্রে পাঁচটি অধ্যায়। এই 5টি অধ্যায় হলো নাম্বার 1, প্রথমে যেটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এখন ল্যাবরেটরি এটা বানান কোন জায়গায় রয়্যালসি, কোন জায়গায় টয়্যালসি। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। 2 নম্বর হলো গুণগত রসায়ন। তিন নম্বর হলো পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, তোমরা এসএসসি তে পড়েছো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। চার নম্বর আছে রাসায়নিক পরিবর্তন। আর 5 নম্বর হলো কর্মমুখী রসায়ন। এই যে 5 এবং 1 এই দুটো অধ্যায় আগের সিলেবাসে কিন্তু ছিল না। তাহলে এই যে 3টা অধ্যায়, বেসিক্যালি এই 3টা অধ্যায় কিন্তু আগের সিলেবাসেও ছিল। আর দ্বিতীয় পত্র যেটা, এটা গেল প্রথম পত্র। দ্বিতীয় পত্র নাম্বার 1 পরিবেশ রসায়ন। নাম্বার 2 জৈব রসায়ন। নাম্বার 3 পরিমাণগত রসায়ন।
নাম্বার 4 তড়িৎ রসায়ন, নাম্বার 5 অর্থনৈতিক রসায়ন। এই যে 5টি অধ্যায়, এখানে 5টি অধ্যায়, এই 5 নম্বর অধ্যায়টি কিন্তু নতুন, আগের সিলেবাসে কিন্তু ছিল না। এই অর্থনৈতিক রসায়ন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর কর্মমুখী রসায়ন। আসলে এই 3টে অধ্যায়ে তেমন কিন্তু শিখানোর বা বোঝানোর তেমন কিছু নেই। এটা তোমার কর্মমুখী রসায়ন অর্থাৎ তোমার দৈনন্দিন জীবনের সাথে প্রয়োগমূলক, অর্থাৎ খাদ্য সংরক্ষণ, সাবান, ডিটারজেন্ট প্রস্তুতি, এই যে গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার এসএসসিতে পড়েছো, এই বিষয়ে আমাদের কর্মমুখী দৈনন্দিন জীবনের রসায়নের প্রয়োগ আর কি। আর ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এটা আসলে ল্যাবরেটরিতে আমরা যখন প্র্যাকটিক্যাল করি তো ল্যাবরেটরির কিছু নিয়ম কানুন আছে, ল্যাবরেটরিতে রাসায়নিক পদার্থ এবং ল্যাবরেটরির যে যন্ত্রপাতি এইগুলো সংরক্ষণ, ব্যবহার বিধি, কিছু আন্তর্জাতিক নিয়ম আছে, সেইগুলো নিয়ে এখানে আলোচনা। আর এই যে 5 নম্বর যেটা, এটা হলো অর্থনৈতিক রসায়ন, নাম দেওয়া উচিত ছিল শিল্প রসায়ন, তাহলেই ভালো হতো। রসায়নের যে সাইড প্রয়োগ করে আমরা অর্থনৈতিকভাবে কোনো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, বিভিন্ন শিল্প প্রোডাক্ট, সার, সিমেন্ট, গ্লাস, পেপার, এরকম কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট উৎপাদন, তার ব্যবহার এবং পরিবেশ দূষণে কি ভূমিকা রাখে শিল্পক্ষেত্র, সেইটা। তাহলে এই যে 1, 2, 3, এই 3টে অধ্যায় কিন্তু বেসিক্যালি রসায়নের সাথে যত না রিলেটেড, সার্বিকভাবে সবার সাথে এটা রিলেটেড আর কি। এটা তুমি কোনো জার্নাল, কোনো পেপার, পত্রিকা পড়েও কিন্তু এই বিষয়গুলো জানতে পারতে। মূল এখানে এই 3টে অধ্যায় এবং এখানে 4টে অধ্যায়, এই 4 আর 3 এই 7টা অধ্যায় কিন্তু 13 সালের আগে যে সিলেবাস ছিল সেখানে 29টা অধ্যায় ছিল এই 7টা থেকে। এখন দেখবা যে ম্যাক্সিমাম কলেজে এই 3টে অধ্যায় তেমন একটা পড়াই না, কিন্তু এখান থেকে প্রশ্ন হয়, সিকিউ হবে, এমসিকিউ হবে, ভর্তি পরীক্ষায়ও হবে প্রশ্ন। প্রথম পত্রে গুণগত রসায়ন, এই অংশে আলোচনা আছে পরমাণুর গঠন সংক্রান্ত আর বিভিন্ন রেডিয়েশনের ব্যবহার, আয়ন শনাক্তকরণ, এখানে ডিটেল আলোচনা আছে। এখানে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টি হলো সব থেকে বড় অধ্যায়, হিউজ একটা বড় অধ্যায়। এইখানে পর্যায় সারণী সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, তাহলেই তুমি পর্যায়ভিত্তিক ধর্মগুলো বুঝবে। তারপরে রাসায়নিক বন্ধন, এই রাসায়নিক বন্ধনের আলোকেই কিন্তু তুমি বিভিন্ন যৌগের ধর্ম ব্যাখ্যা করতে পারো, কারণ যৌগটি যদি সমযোজী হয় তার ধর্মের সাথে আয়নিক যৌগের ধর্ম কিন্তু মেলে না, তাহলে বন্ধনের উপর ডিপেন্ড করে কিন্তু তার বৈশিষ্ট্য নির্ধারিত হয়। এই অধ্যায়টি কিন্তু অনেক সময় নিয়ে আমরা পড়াই, বেসিক জিনিসগুলো শিখতে হবে, যেটা তোমাদের এসএসসি লেভেলেও শিখেছো, বিভিন্ন ধরনের বন্ধন। হ্যাঁ, সেইটাই তোমাকে একটু ধারণা দিই। এই পর্যায়ভিত্তিক ধর্মটি আগের সিলেবাসে 6টি অধ্যায় ছিল, সেই 6টি অধ্যায়কে মিক্সার করে একটি অধ্যায় তৈরি করেছে। আগের সিলেবাসে অল্প অল্প করে ছিল, পর্যায় সারণী একটা অধ্যায় ছিল, রাসায়নিক বন্ধন একটা অধ্যায় ছিল, পর্যায় সারণীতে যে গ্রুপগুলো আছে কলাম, এস ব্লক মৌলের একটা অধ্যায় ছিল, ডি ব্লক মৌলের জন্য একটা অধ্যায় ছিল, পি ব্লক মৌলের জন্য 3টে অধ্যায় ছিল, সাধারণ পর্যায় ভিত্তিক ধর্মের জন্য একটা অধ্যায় ছিল। এতগুলো অধ্যায়কে একটা অধ্যায়ের ভিতরে কিন্তু ঢুকিয়েছে। এরপরে রাসায়নিক পরিবর্তন, এটা তোমরা এসএসসি তে পড়েছো, আগের সিলেবাসে এটা 4টা অধ্যায় ছিল। তার মানে বিক্রিয়ার বেগ, রাসায়নিক পরিবর্তন এটার একটা অংশ। রাসায়নিক সাম্য অবস্থা তোমরা এসএসসি তে পড়েছো, উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া,
এখানে সাম্য অবস্থার উপরে লা শাটেলিয়ারের নীতি, এখানে অম্ল ক্ষারক পিএইচ, তারপরে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, যেটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, দ্রবণ তাপ, দহন তাপ, প্রশমন তাপ, এই বিষয়গুলো এই অধ্যায়ে কিন্তু আছে। এইখানে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, এখানে কি কি বিষয়বস্তু আছে? পরিবেশ বলতে আমাদের ভূপৃষ্ঠ, বায়ুমণ্ডল, জল বা পানিমণ্ডল, এবং এই ভূপৃষ্ঠ এবং এই বায়ুমণ্ডল এবং এই বায়ুমণ্ডল যেটা পানি, এখানে বসবাস করে জীব, উদ্ভিদ এবং প্রাণী। সেই কারণে নাম দিয়েছে পরিবেশ রসায়ন। আসলে আলোচনার বিষয়বস্তু, মুখ্য বিষয়বস্তু হচ্ছে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানগুলো আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, কিছু ওজোন, কিছু মিথেন গ্যাস, কিছু নিষ্ক্রিয় গ্যাস, এই গ্যাসীয় পদার্থের ধর্ম নিয়ে আলোচনা এখানে। সেটা তার ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম। পরিবেশ দূষণ, যেমন তোমরা এসএসসিতে পড়েছো, গ্রিন হাউস ইফেক্ট, ওজোন স্তর ক্ষয়, অ্যাসিড বৃষ্টি, এর প্রভাব প্রতিকার, পানি দূষণ, পানি দূষণ কিভাবে হয়, পানি দূষণের প্রতিকার কিভাবে করা যায়। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায়, অর্থাৎ রসায়নের জীবন হলো জৈব রসায়ন। এইটা হলো হার্ট। এই জৈব রসায়ন কিন্তু অনেক বড় অধ্যায়, তোমাদেরকে স্যার অনেক সময় নিয়ে দুবার পড়িয়েছেন, জানি জৈব রসায়ন, কিন্তু আমি বলবো তোমরা যেটা পড়েছো তার থেকে 10 গুণ বেশি কিন্তু এই অধ্যায়টিতে। এই অধ্যায়টি আগের যে সিলেবাস ছিল সেখানে 8টি অধ্যায় ছিল, এখানে যেমন বললাম 6টি অধ্যায় ছিল, তেমনি এই দ্বিতীয় যে জৈব রসায়ন আগের সিলেবাস 8টি অধ্যায় ছিল, সেখানে পার্ট পার্ট করে আলোচনা ছিল। এখানে একসাথে টোটাল সব আছে, তোমাদের যেমন এসএসসিতে আছে, সেখানে জৈব রসায়নের সূচনা, জৈব যৌগ, তার শ্রেণী বিভাগ, নামকরণ, হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড এবং অ্যামিন, সব এক জায়গায় এর ভিতরে। কিন্তু আগের সিলেবাসে আলাদা আলাদা ছিল। হাইড্রোকার্বনের একটা অধ্যায় ছিল, অ্যালকোহলের একটা অধ্যায় ছিল, অ্যামিনের একটা অধ্যায় ছিল, অ্যালডিহাইডের একটা অধ্যায় ছিল, অ্যালকাইল হ্যালাইডের একটা অধ্যায় ছিল, জৈব রসায়নের সূচনা একটা অধ্যায় ছিল। এইরকম 8টা অধ্যায় ছিল কিন্তু আগে। তো আমরা পড়ানোর সুবিধার্থে সেটাকে সিকোয়েন্স অনুসারেই তোমাদের পড়াবো যখন সিলেবাসে যাব। হ্যাঁ, ভালো কথা বলেছো। সব যদি পড়া থাকে, বলেছি না এখানে সিলেবাসটা হিউজ, টাস্ক আছে তোমার, সেটাকে তোমার কমপ্লিট করতে হবে। তুমি এসএসসিতে পড়েছো দ্রাবতা কাকে বলে, দ্রবণ কাকে বলে, কিন্তু কোনো অঙ্ক করনি। দ্রাবতার অঙ্ক আছে, এগুলো তো করনি। তুমি এসএসসিতে গুণগত রসায়নের পরমাণুর মডেল পড়েছো, বোর মডেল, তার আগে ছিল রাদারফোর্ডের মডেল, কিন্তু এই মডেলের অ্যাপ্লিকেশন তো পড়নি, অতটা গুরুত্ব দিয়ে পড়নি, যেখানে তার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ আছে। সেই কারণে তোমাকে একটা উদাহরণ আমি দেব, সেটা হলো আমি সব সময় দিই সব ব্যাচে, এসএসসি লেভেল যদি হয় বাংলাদেশের ট্রেন, তো ইন্টারমিডিয়েট লেভেল আছে ইন্ডিয়ার ট্রেন। ইন্ডিয়ায় যদি কেউ যেয়ে থাকো, পার্শ্ববর্তী দেশ, এই কারণে বললাম যে আমাদের ট্রেন স্টপেজে দাঁড়াই, আমরা ধীরে সুস্থে উঠি, সিটটা দেখে নিয়ে বসি, আরামসে যাই, যার সিটে সে বসে থাকি, 3 সিটে 3 জনই বসি, আর যারা সিট না পায় দাঁড়ায় থাকে। কিন্তু ইন্ডিয়াতে যদি কেউ যেয়ে থাকো, তাদের যে লোকাল ট্রেন আছে, প্রতি স্টপেজে 30 সেকেন্ড দাঁড়ায়, 30 থেকে 50 সেকেন্ড, এর মধ্যে নামে এবং ওঠে। তুমি যদি দ্রুত গতিতে উঠতে না পারো, তাহলে তুমি ওই ট্রেনটা মিস করলে।
তো ইন্টারমিডিয়েটের পড়াশুনো হলো কিন্তু ফাস্ট পড়তে হবে, যেহেতু সময় কম, সিলেবাস বেশি, তাহলে তোমাকে কিন্তু দ্রুত পড়তে হবে। আর এই দ্রুত তোমাকে পড়ে সেটা বুঝতে গেলে, বললাম না, এসএসসির জ্ঞানটা যেটা দিয়েছেন হাসান স্যার, এটাকে ধারণ করে খুব ফাস্টলি কিন্তু এগোতে হবে। যেমন এসএসসির যে সিলেবাস তুমি 2 বছর ধরে পড়েছো, তার থেকে 10 গুণ বড় সিলেবাস তুমি 16 মাসে পড়বে, 1.5 বছরেও না। তাহলে বোঝো এবার, আমি বলেছি সব পড়া আছে, তোমাকে টাস্ক দেওয়া আছে। তুমি পিএইচ পড়েছো, পিএইচ এর অঙ্ক তো করনি, কাকে বলে শুধু সংজ্ঞাটাই পড়েছো। তুমি বিওডি কাকে বলে পড়েছো, সিওডি কাকে বলে পড়েছো, এই পরিবেশ রসায়নে বিওডি নির্ণয়ের পদ্ধতি, সিওডি নির্ণয়ের পদ্ধতি আলোচনা আছে, সেগুলো তার পড়নি। নেটওয়ার্কে কি কোনো সমস্যা? নেটওয়ার্কে কি কোনো সমস্যা? আমাকে একটু লিখে জানাও। জি স্যার, ভিডিও ক্লিয়ার না। সেই রাশেদ স্যারের মতোই তোমাদের যেদিন সেই দিনই সমস্যা, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো। হয়তো একটু নেটওয়ার্কের স্পিড ডাউন হয়েছে। হ্যাঁ, নেটওয়ার্কে একটু স্পিড ডাউন হয়েছে, ঠিক আছে, আমি তো লিখছি না। জি স্যার, ভিডিও বোল্ড হচ্ছে, তাই না? ও, ভিডিও ব্লার হচ্ছে, কিন্তু আচ্ছা, ভিডিও আমাকে কি শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? বুঝতে পারছো কিনা? আমি তো লিখছি না আজকে বোর্ডে। তাহলে এই জৈব রসায়নটা কিন্তু আমরা অনেক সময় নিয়ে পড়াই, ধীরে ধীরে। অন্তত তোমার জৈব রসায়নে 28 থেকে 30টা ক্লাস লাগে। হাসান স্যার মনে হয় এর থেকেও বেশি ক্লাস নিয়েছে, তোমাদের অনেক দিন ধরে পড়িয়েছে। এরপরে যে অধ্যায়টা আছে পরিমাণগত রসায়ন, এইখানে কি কি বিষয়বস্তু আছে তুমি এসএসসি তে পড়েছো। এই যে রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন পরিমাণ নির্ণয়, মোলের ধারণা, মোলার আয়তন, মোলারিটি, ঘনমাত্রা প্রকাশক রাশি, লিমিটিং বিকারকের অঙ্ক, এইগুলো আছে একটা অংশে। আর একটা অংশে আছে জারণ বিজারণ সংক্রান্ত আলোচনা। তোমরা এসএসসি তে জারণ বিজারণ কাকে বলে 2-1টি রিঅ্যাকশন পড়েছো, কিন্তু জারণ বিজারণের এই বিক্রিয়াগুলোর সমতা বিধানের একটা মূল নীতি আছে, সেই তত্ত্বীয় দিকটা এখানে ডিটেইলে আলোচনা আছে। এই জারণ বিজারণের অঙ্ক আছে। তাহলে এসএসসির বেসটাকে কাজে লাগিয়ে আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু সামনের দিকে এগোবো। একটা বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে, যেদিন যে পড়াটা দেব ওই পড়াটা কিন্তু কমপ্লিট করতে হবে। অনেকে এমন আছে যে 3 দিনের পড়া একসাথে নিয়ে বসে, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এটা করা যাবে না। অর্থাৎ যে দিনের পড়া সেই দিনে করতে হবে, কোনো পড়া পেন্ডিং রাখা যাবে না। তোমাকে তো আমি শুধু পড়া দেব না, তোমাকে ফিজিক্স পড়া দেবেন, তোমাকে ম্যাথ স্যার পড়া দেবেন, জীববিজ্ঞান, সব সাবজেক্টগুলোকেই তোমাকে পড়তে হবে। সব সাবজেক্টের স্যারেরা এই কথাই বলবে যে অল্প সময়ে তোমাকে এই হিউজ কোর্স কমপ্লিট করতে গেলে কি করতে হবে? টাইমটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যার নির্দেশনা দেব আমি, যে তোমরা কিভাবে পড়বে সিলেবাস অনুসারে
আমরা ধারাবাহিকভাবে এগোবো। তোমাকে সেটা পড়তে হবে। পড়ার পরে কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে হবে। কোনো সমস্যা রেখে সামনের দিকে এগোনো যাবে না। একটা অংশ একই ধরনের তত্ত্ব পড়ানোর পর আমরা সেই অংশটার একটা পরীক্ষা নেব, যে তুমি ওই পড়াটা করেছো কিনা সেটা বোঝার জন্য। লাইভে 50 জন আছে, পরীক্ষায় অ্যাটেন্ড করছে না 50 জন, 30 জন পরীক্ষা দিচ্ছে, তার মানে ওই 20 জন পড়াশুনো করে না। ইন্টারমিডিয়েটে একটা মিনিটও তোমার অপচয় করা যাবে না। যদিও সেই লেভেলটা এখনো তোমরা আসনি, তোমাদের ডিক্লারেশন না হওয়া পর্যন্ত কিন্তু এটা তোমরা যারা একটু অধিক সিনসিয়ার তারা হয়তো পারবে। এখন এই হলো আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস। এই সিলেবাসের আলোকে আমরা পড়া শুরু করব। সপ্তাহে একদিন ক্লাস, কিন্তু আজকে হলো তোমার বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবারে কিন্তু আমি তোমাদের আবার লাইভে আসব। তাহলে এখন যেটা আমি তোমাদের ধারণা দেব সেটা হলো রসায়ন পড়তে গেলে আমাদের কি কি বিষয়বস্তুগুলো ক্লিয়ার হওয়া দরকার। অনেকে রসায়ন বলে খুব কঠিন, রসায়নের রস নেই। তাহলে এই রসহীন সাবজেক্টটিকে পড়তে গেলে তোমাকে কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আমি তোমাকে পথটা দেখিয়ে দেবো। পড়বে কিন্তু তুমি। পড়তে গেলে তোমার যে যে জিনিসগুলো জানা দরকার সেটা তোমরা এসএসসিতে জেনেছো, আমি আবার বলবো, কিন্তু এই জিনিসগুলো জানো। তার মানে তোমাকে ক্লিয়ার কিছু ধারণা থাকা লাগবে। মৌলের প্রতীক, সংকেত, যোজনী, জারণ সংখ্যা। বই এখন আপাতত কিনা লাগবে না। আমি প্রথম যে 3টে ক্লাস নেব, আগামী 3টা ক্লাস, এই 3টে ক্লাসে এই অধ্যায়ে আমরা পরে যাব। অধ্যায়ে যাওয়ার আগে কিছু জিনিস আমাদের লাগবে যেটা সব সময় প্রয়োজন। অনেকে হয়তো এসএসসিতেও পড়েছো, কিন্তু ওটাকে সব সময় শান দিতে হবে। তার মানে সব সময় ধারণাটা রাখতে হবে। যেটা বলছিলাম যে মৌলের প্রতীক, সংকেত, যোজনী, জারণ সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর, যৌগমূলক, এইগুলো কিন্তু লাগবে প্রথমে। তো আমি প্রথম 2টো ক্লাসে আগামী 2 সপ্তাহে কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ কিছু পড়া তোমাদের দেব, সেটা সিলেবাসের মধ্যের কোনো বিষয়বস্তু না হলেও সিলেবাসের এই বিষয়বস্তুগুলো যখন আমরা শুরু করব তখন সেটা তোমাকে জানা লাগবে। তুমি যদি কোনো বর্ণমালার অক্ষর না চেনো তাহলে তুমি কিন্তু কোনো শব্দ লিখতে পারবে না। ঠিক তেমনি তুমি যদি দাঁড়াতে না পারো তো হাঁটতে পারবে না। সেই দাঁড়ানোর জন্য, দ্রুত হাঁটার জন্য, হাঁটার পরে দৌড়ানোর জন্য প্রস্তুত করার দায়িত্ব হলো আমার। কিন্তু সময় দিতে হবে তোমাকে, কাজ করতে হবে তোমাকে। এই কাজগুলো যদি তুমি সঠিকভাবে করো তাহলে দেখবে যে সমস্যা হচ্ছে না। তোমরা এসএসসিতে একটা বই পড়েছো, বোর্ডের বই, বোর্ড নির্ধারিত বই। আসলে ওই বইতে যা আছে, তোমরা যদি হাসান স্যারের কাছে না পড়তে বা অন্য কোনো স্যারের কাছে না পড়তে, বইতে এক লাইনে একটা জিনিস আছে, তার ব্যাখ্যা নেই। সেটা কিন্তু সুন্দর করে স্যারেরা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেন। তো এইচএসসি লেভেলে এরকম একটা বই নেই, কিন্তু বাজারে প্রায় 13 থেকে 14টা রাইটারের বই আছে, যেটা আমাদের জাতীয় শিক্ষাক্রম বোর্ড অনুমোদিত। এই বইয়ের মধ্যে আমরা দেখেছি 5টা রাইটারের বইয়ের গুণগত মান ভালো। তুমি যে কোনো একটা বই কিনতে পারো। কোন বই কিনতে হবে আমি আগামী ক্লাসে বলে দেব বা গ্রুপে পোস্ট দিয়ে দেব। 13টা রাইটারের বই এবং তার লেখকের নাম আমি দিয়ে দেব। তার ভিতরে প্রথম 5টা রাইটারের বইয়ের মান কাছাকাছি,
কোনো কলেজ হয়তো বলবে যে হাজারির বই কেন, কোনো কলেজ বলবে অক্ষরপত্র পাবলিকেশনের বই কেন, কোনো কলেজ বলবে যে লেকচার পাবলিকেশনের বই কেন, আবার কোনো কলেজ বলবে অনুপম পাবলিকেশনের বই কেন, আবার কোনো কলেজ বলবে যে হাসান বুক ডিপোর বই কেন, এই যে হাসান বুক হাউসের বই কেন। এখন এক এক কলেজ কিন্তু এক এক বই দেবে, তবে সব মিলায়ে যশোরে মনে করো যে কলেজগুলো আছে এই 5টা বইয়েরই নাম তোমাকে সাজেস্ট করবে, এর বাইরে আসলে ওই 13টা বই কেউ কিনবে না। আবার অনেকে আছে বই 3টে 4টে কেনে, পড়ার নামে খোঁজ নেই। একটা রাইটারের বই, এই 5টার মধ্যে যে কোনো একটা রাইটারের বই সে যদি ভালো করে ফলো করে তাহলে তার 2 নম্বর বই আর কিনা লাগে না। তবে একটা বই শেষ করার পর আরেকটি বই যদি তুমি ধরো তাহলে বুঝতে পারবা যে আমি যেটা পড়লাম আর একটা নতুন বই দেখলে বুঝবা যে পার্থক্যটা কোথায়। তো আমি যখন তোমাদের পড়াবো আমি কিন্তু এই 5টা বই মিলে একটা নোট করেছি। সেটা যখন 13 সালের আগে 1999 থেকে 2012 পর্যন্ত যে সিলেবাস ছিল সেই সিলেবাসেরও নোট ছিল, কম্পিউটার কম্পোজ করা, আমার মতো করে আমি দাঁড় করিয়েছি। প্রথমে বিষয়বস্তু সব এক জায়গায় দিয়ে তার উত্তরগুলো ভিতরে সাজানো। কিন্তু বই তোমাকে পড়া লাগবে, কারণ বইতে তো ডিটেল থাকে, আর নোটে যেটা আমরা করি সেটা হলো তোমার যেটুকু পড়তে হবে সিকিউ কোশ্চেন আনসার করার জন্য যে বিষয়বস্তুগুলো দরকার সেইগুলো, ভূমিকা ছাড়া। তাহলে যে 5টা রাইটারের বই এর মান ভালো, আমি ওই 5টা রাইটারের বই থেকেই সমন্বয় করে উচ্চ মাধ্যমিকে আমি কিন্তু একটা নোট দাঁড় করিয়েছি। প্রথম পত্রের একটা নোট, সেটা কিন্তু এই বইয়ের সমানই হবে। তুমি যে রাইটারের বই কেন না 600 পেজ বা 500 পেজ হবে, আমি যে নোটটা দাঁড় করিয়েছি সেটাও কিন্তু ওই 500-600 পেজ হবে। কিন্তু নোটে কি আছে, বইতে অধ্যায়ের ভিতরে সিকোয়েন্স নেই। যে টপিকসটা তোমার আগে পড়তে হবে বইতে সেই টপিকসটা পরে আছে। যারা সিলেবাস প্রণয়ন করেছেন ইনারা আসলে রুট লেভেলে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান করেন না, ওনারা আন্তর্জাতিক সিলেবাস দেখে তার সাথে সমন্বয় করে সিলেবাস তৈরি করেছেন। যেমন জৈব যৌগে এইখানে এলোমেলো আছে, কিন্তু পড়ার ক্ষেত্রে আমাদের কিভাবে পড়তে হয়, আগে জৈব রসায়ন, জৈব যৌগের ধারণা, তার নামকরণ, তার শ্রেণী বিভাগ, তারপরে এবার যখন শুরু হবে প্রথমে পড়বো হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, তারপরে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন, বেনজিনের বাচ্চা কাচ্চা আছে, বেনজিনের জাতক, ফেনল, অ্যানিলিন, বেনজোইক অ্যাসিড, বেনজালডিহাইড। তো বইতে সব এক জায়গায় দেওয়া। যে টপিকসটা আগে পড়লে তোমার পরের টপিকসটা পড়তে সুবিধা হবে সেইটা আমি আগে পড়িয়ে তারপরে পরের টপিকসটা পড়াবো। হয়তো বইয়ের সাথে মেলবে না, পরে যখন অধ্যায়টা শেষ হবে দেখবে সমস্ত টপিক আমাদের শেষ হয়ে গিয়েছে। হাজারি নাগ, হ্যাঁ হাজারি নাগ অবশ্যই। হাজারি একজন আর নাগ একজন, নাম কারণ না, ওটা টাইটেল। ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি, এটা হচ্ছে ওনার টাইটেল। আর হারাদন নাগ, হারাদন হলো নাম, নাগ হলো টাইটেল। যাই হোক, যে কোনো অধ্যায় পড়ানোর সময় আমি নোটটা এইভাবে তৈরি করেছি, সিকোয়েন্স অনুসারে টপিকস গুলো সেট করা। আবার এমনও আছে বই অনুসারে সেট করা, কিন্তু পড়ানোর সময় পড়াবো টপিক অনুসারে। 5টা বইয়ের পিছনে যে গাণিতিক সমস্যা আছে, যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো একটা করলে বাকিগুলো একই রকম,
এরকম সব অঙ্ক কিন্তু প্রত্যেক নোটের পিছনে দেওয়া আছে। রসায়নের এই অধ্যায়গুলোতে 1 নম্বর অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা আছে, 2 নম্বরে আছে, 3-এ কোনো অঙ্ক নেই, 5-এ কোনো অঙ্ক নেই। তাহলে প্রথম পত্রের 3টে অধ্যায়ে ম্যাথমেটিক্যাল সলিউশন কিন্তু আমাদের করতে হবে। দ্বিতীয় পত্রের 1 নম্বরে গণিত আছে, জৈব রসায়নে কোনো অঙ্ক নেই, পরিমাণগত সব অঙ্ক। পরিমাণগত রসায়ন মানে পরিমাণ নির্ণয়, মোলার আয়তন নির্ণয়, মোলার ভর নির্ণয়, 1 মোলের পরিমাণ নির্ণয়, এটা সবই অঙ্ক। এই অধ্যায়টা আমরা আগে পড়াই সব সময়, কারণ এই অধ্যায়টার প্রায় 50% এসএসসিতে পড়া আছে, তার প্রয়োগটা এখানে আমরা সম্পন্ন করি। তড়িৎ রসায়ন এখানে অঙ্ক আছে, অর্থনৈতিক রসায়ন অঙ্ক নেই। এই 5, এই 5, এই 8, আমরা এই 3টে অধ্যায় এমনিতে বলেছি লেস ইম্পর্টেন্ট। যখন সংক্ষিপ্ত সিলেবাস করেছে তোমাদের আগের ইয়ারে, এই 3টে অধ্যায় বাদ দিয়ে দিয়েছে কিন্তু এখন যারা পরীক্ষার্থী। সেই কারণে আমরা যখন সিলেবাসে যাব, সব কলেজই সিলেবাস দেখবে যে 1, 2, 3, 4 আর এই 2, 3, 4 এই 7টা অধ্যায় আগে শেষ করার চেষ্টা করে। এই 7টা অধ্যায় শেষ মানে তোমার রসায়নের 80% শেষ হয়ে যাওয়া। 80%। আমাদের লক্ষ্য হলো 1 বছর অর্থাৎ 12 মাসে 80% শেষ করা। যেমন এখন যারা তোমাদের আগের ইয়ারে যারা অনলাইনে আছে তাদের 1 বছর পুরে গেল, 1 বছর 1 মাস অর্থাৎ 13 মাসে পড়লো, ওদের 12 মাস পড়ানো হয়েছে। ওদের আমরা শেষ করেছি 1, 2, 3, 4, 5টা অধ্যায় শেষ করেছি, অর্থাৎ 7টা অধ্যায় এর 5টা শেষ করেছি 1 বছরে। সামনে আর 3 মাসে কিন্তু আমাদের বাকি রাসায়নিক পরিবর্তন, তড়িৎ রসায়ন এটা শেষ হয়ে যাবে। তাহলে ওদের আর লেস ইম্পর্টেন্ট অধ্যায় থাকলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন। কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস করবে না। আবার সিলেবাস সংক্ষিপ্ত করলেও আমি অধ্যায়ের সব বিষয়বস্তুই কিন্তু ওদের পড়িয়েছি। কারণ যখন ভর্তি পরীক্ষা হবে এখন থেকে 2 বছর পরে, ওই ভর্তি পরীক্ষার কমিটির মনে নাও থাকতে পারে, ভুল করে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন দিয়ে দিল। ধরা খাবে কারা? যারা পড়েনি। সময় যেহেতু আমি পাচ্ছি, পড়বো, পরীক্ষায় বসার আগে রিভিশন দেবো না এই অধ্যায় এই অধ্যায় এই অধ্যায়, কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে তো লাগবে তোমার। তখন তুমি কি করবে? এই 1, 2, 3 এই 3টে অধ্যায় পড়াতে সর্বোচ্চ 2 মাস লাগে। তাহলে আমি কেন বাদ দেব? সিলেবাসে যা আছে কারিকুলামে আমরা পড়বো, তবে প্রথমে পড়বো যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট বেশি। তোমাদের এখানে যারা আসো 41 জন লাইভে বা 40 জন, এখানে কিন্তু কোনো অপশন নেই। পদার্থ রসায়ন কম্পালসারি সাবজেক্ট, জীববিজ্ঞান অপশন আছে, গণিত অপশন আছে, 4 সাবজেক্ট নিতে পারো। কিন্তু পদার্থ রসায়ন তোমাকে কম্পালসারি সাবজেক্ট, বাংলা, ইংরেজি আর আইসিটি, এই 5টা তোমার কিন্তু কম্পালসারি হয়ে গেল। এইবার গণিত জীববিজ্ঞান থেকে যে কোনো একটা কম্পালসারি নিতে হবে, আর একটা 4 সাবজেক্ট। কোনো অপশন নেই কিন্তু রসায়ন বা পদার্থ এইকে একটু গুরুত্ব কম দেওয়ার। মূল কথা হলো তুমি যদি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভালো করতে চাও, এই কোনোটাই গুরুত্ব কম দেওয়া যাবে না। সে বাংলা, সে ইংরেজি, সে আইসিটি, পদার্থ রসায়ন, গণিত, জীব। তুমি যখন উচ্চক্ষেত্রে ভর্তিতে যাবে, স্কোর আছে, এসএসসি লেভেলের যেমন স্কোর আছে, ইন্টার লেভেলেও কিন্তু স্কোর আছে। তো ভর্তি পরীক্ষাটা তো হবে ইন্টারমিডিয়েটের সিলেবাসের উপর। তাই তোমাকে ইন্টারমিডিয়েটের সিলেবাস
যত ভালোভাবে দখল করতে পারবে, যত ভালোভাবে তুমি বুঝতে পারবে, তত কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু ওভারকাম হবে, অর্থাৎ ভালো জায়গায় ভর্তি হতে পারবে। ভালো জায়গা বলতে সবার লক্ষ্য কি? মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তারপরে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে আসবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মনে করো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সেইগুলো। তো যে জায়গায় যাও না কেন তোমাকে কিন্তু ভর্তি যুদ্ধে অবতীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিকের ভর্তির ক্ষেত্রে অর্থাৎ যে কোনো কলেজে ভর্তির ক্ষেত্রে তোমার টেনশন নেই, হয় এমএম কলেজ নাবে, না হলে ক্যান্টনমেন্ট হবে, কি দাউদ হবে, না সিটি কলেজ হবে। এখানে তুমি শুধু অনলাইনে আবেদন করবা, ভর্তি হয়ে যাবা। কিন্তু উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভালো না করলে, তুমি যদি অনেকে ভালো রেজাল্ট করে তাও চান্স পায় না, তার মানে মুখস্থ করে কেউ ভালো রেজাল্ট করলেও করতে পারে, কিন্তু সে বাদ দিয়ে পড়েছে, তাকে যে স্যার পড়িয়েছেন বাদ দিয়ে পড়িয়েছেন, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বিশেষ করে দুটো বিষয়, এক হচ্ছে পড়ে পরীক্ষার হলে লেখা, আর কাছে শিখা। অনেক বিষয়বস্তু আছে বেশ হাই থটের, কঠিন বিষয়বস্তু, সেগুলো কিন্তু পাস করে গিয়ে তোমাকে সহজ জিনিস আমি পড়ালাম, তখন তুমি বললে যে স্যার তো ভালো সহজ পড়াই, কি মজা। ভিতরে ভিতরে তোমার যে কি বাদ যাচ্ছে তুমি বুঝবা না, বুঝবা ইন্টারমিডিয়েট পাস করার পর, যখন ধরা খাবে ভর্তি পরীক্ষায় তখন, তার আগে না। সেই কারণে সিলেবাসটাকে ফলো করতে হবে। সিলেবাসে যা বিষয়বস্তু আছে পড়তে হবে সব, যেগুলো লেস ইম্পর্টেন্ট সেটাকে একটু কম গুরুত্ব দিয়ে, কিন্তু তার জ্ঞান তোমার থাকা লাগবে, ভর্তি পরীক্ষায় যদি আসে সেটাকে প্রয়োগ করতে হবে। সেই কারণে কোনো বিষয়বস্তু বাদ দিয়ে আমরা এগোবো না কখনোই। তোমাদের ক্লাস কিন্তু আমি কি বললাম, আগামী ক্লাসে বা তার আগে বইয়ের লিস্ট আমি দিয়ে দেবো গ্রুপে। তোমাদের গ্রুপে আমি আগামী ক্লাসে যেটা আলোচনা করব সেটার কিছু পড়াও বাড়ি দিয়ে দেবো আস্তে আস্তে। আগামী ক্লাসে আমরা কিন্তু রসায়নের বেসিক বিষয়বস্তু আলোচনা করব। রসায়নের টুকিটাকি আমি নাম দিয়েছি, যেমন সংসার ধর্ম করতে গেলে টুকিটাকি জিনিস লাগে, ঘর লাগে, রান্না বাড়া করার সামগ্রী লাগে, বিভিন্ন সামগ্রী লাগে দৈনন্দিন জীবনে। তেমনি রসায়ন পড়তে গেলে কিছু টুকিটাকি জিনিস বা টুকিটাকি জ্ঞান তোমাকে থাকা লাগবে। সেই জ্ঞানের উপরে আমি একটা 7 পেজ বা 9 পেজের একটা নোট গ্রুপে আমি পোস্ট দেব। ওই নোটের যে জিনিসগুলো তোমার ধারণা দরকার, প্রথম ধারণা দরকার সাধারণ জ্ঞান, যেটা অনেকেরই আছে কিন্তু ভুলে যাবে না দেখলে, প্রতিদিন অন্তত একবার দেখবে। আর বইয়ের বিদ্যা আর তোমার বেসিক জ্ঞান বিভিন্নভাবে তার ব্যাখ্যা দেওয়া যায়, সেই ব্যাখ্যাটা তোমাকে দিতে গেলে রুট লেভেলে কিন্তু তোমার জ্ঞান থাকা লাগবে। মুখস্থ করে রাখবা, 2 দিন ভুলে যাবা। আমরা শিখবো এমন মুখস্থ না, নীতিমালা। সেই নীতিমালা আলোকে আমরা ব্যাখ্যা দিতে পারবো। একটা সমীকরণ মুখস্থ করে ফেললাম, অনেকে বলো স্যার ব্যালেন্স মনে থাকে না, তো ব্যালেন্স করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা শিখবো। আপনি কোন বইটার কথা সাজেস্ট করবেন? আমি 5টা রাইটারের বই বলবো, এর যে কোনো একটা কিনতে পারো, তবে